আমরা শান্তিনিকেতন যাচ্ছি। আজ 2025-এর শেষ দিন। আমরা শান্তিনিকেতন বেরিয়ে পড়েছি। এই বেরিয়ে পড়েছি মানে এখনো বেরোইনি। আমাদের সকালের প্রথম কফি বেরিয়ে নিজেদের হাতে করা, কিন্তু এটা দোকানের না, নিজেরা তৈরি করেছি। আমরা যখন বেরিয়েছিলাম তখন আকাশে কিন্তু রোদ্দুর দেখা যাচ্ছিল। রোদ্দুর যদিও আছে, এবার এই ফাঁকা জায়গায় যত যাচ্ছি আমরা তত কিন্তু রাস্তায় একটু কুয়াশা আছে, তবে ভিজিবিলিটি তেমন হ্যাম্পার হচ্ছে না। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এবার আর ডানলপ, বালির ব্রিজ ওই রাস্তাটা ধরে দিল্লি রোড যাচ্ছি না। আমরা যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কল্যাণী, ত্রিবেণী, মগরা হয়ে আমরা শক্তিগড়ে উঠব দিল্লি হাইওয়েতে, তারপর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরব। বেশ কুয়াশা কিন্তু রাস্তায়, ফাঁকা জায়গাগুলোতে। আমরা নৈহাটি এলাকাটা ছাড়িয়ে যাচ্ছি, বাদিক চলে গেলে নৈহাটি। চলুন আমাদের সাথে। ওপরে এই যে ফ্লাইওভারটা, এটা এখনো কমপ্লিট হয়নি। এটা দিয়ে সোজা গেলে আমরা কল্যাণী, এইমস এসব চলে যাবে। আমরা নিচের রাস্তাটা ধরলাম। এই রাস্তাটা আমাদের নিয়ে চলে যাবে ত্রিবেণীর দিক। ত্রিবেণী আমরা হুগলি নদী পার করে তারপরে ঢুকে যাব মগরার দিকটাতে। এই যে কল্যাণী তো প্রায় রিং রোড তৈরি হচ্ছে। কুয়াশা কিন্তু আমাদের এবার বেশ ঘিরে ধরেছে। যত আমরা গ্রামীণ এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি, বা জানি না, হয়তো কুয়াশাটা এখনই তৈরি হলো। আমরা এবার মগরার দিকে চলেছি। ভিজিবিলিটি কিন্তু এবার যথেষ্ট কম, যদিও এটা ওয়ান ওয়ে, তাই বাঁচোয়া অতটা সমস্যার নয়। ত্রিবেণীর এই ব্রিজটা কিন্তু তৈরি হচ্ছে নতুন, তখন 4 লেন রোড হয়ে যাবে। এই যে ত্রিবেণীর, এটা হুগলি নদী। তো আমরা এবার এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে দেখুন, ব্রিজটা কিন্তু তৈরি হচ্ছে, তাহলে যাতায়াত আরো অনেক সহজ হবে। এই যে মগরার থেকে রাস্তা নির্দেশ করছে যে বর্ধমান, পালশিট, পান্ডুয়া সব আমাদের এই রাস্তায় পড়বে। যেতে যেতে আমরা শক্তিগড় দিয়ে একটা ব্রেক নেব। আমাদের কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না সোদপুর থেকে এই রাস্তাটা কমপ্লিট করতে। টোটাল 45 কিলোমিটার। ডানলপ, বালি ব্রিজ ঘুরে আসার চাইতে আমার মনে হলো যে এই আসাটা অনেকটাই আমাদের জন্য সুবিধাজনক, যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ের একটা লম্বা জার্নি আমরা পেয়ে গেছি, ফাঁকা রাস্তা। আমরা এখন কিন্তু ত্রিবেণীর মধ্যে দিয়ে, মগরার মধ্যে দিয়ে যাচ্ছি। মগরা ডাকঘর। আমরা পেরিয়ে যাচ্ছি মেমারি। এখানকার গ্রামের আবহ একটু অন্যরকম, সব কিছুই অন্যরকম। সব গ্রামেরই তো আলাদা। ওল্ড জিটি রোড থেকে এবার মেমারি চকদিঘি রোডে ঢুকে পড়েছি। মেমারির ভেতর দিয়ে গিয়ে আমরা এরপর উঠবো শক্তিগড়ে। এখন যেটা নিউ দিল্লি রোড হয়েছে, জাতীয় সড়ক। আমরা এবার এই মেমারি থেকে আবার এই যে ওপরে দেখা যাচ্ছে আমাদের দিল্লি রোড,
ডান দিক টার্ন নিয়ে নেব, 500 meters, join with National Highway 90. ন্যাশনাল হাইওয়ে 19-এ আমরা জয়েন করব। আমরা দিল্লি রোড ধরে নিয়েছি। এটা আদি ল্যাংচা ধাম, এখান থেকে আমরা ল্যাংচা খেলাম। আবার ওইদিকে আদি ল্যাংচা ভবন, সেখান থেকেও আমরা দেখব দুটোর আদৌ কি ডিফারেন্স টেস্টের আছে, আমরা ওখান থেকেও নিলাম। এই যে একটা গ্রাম আমরা হঠাৎ দেখতে পেয়ে নেমে পড়েছি, সর্ষে ক্ষেত, এইদিকে প্রচুর তাল গাছ, রোড, সেখান থেকে আমরা এরকম একটা গ্রামের রাস্তায় নেমে পড়েছি। খুব সুন্দর লাগছে দেখতে, সারি সারি তাল গাছ, দারুণ ভিউ। গ্রামীণ মহিলারা ছোটো কাঠ, গেছে। ওরাই সাইড দিয়ে চলে যাচ্ছে। ওরাই বরঞ্চ চলে যাচ্ছে ওইদিকে। এখানেই একটা নতুন কনস্ট্রাকশন, মাটির বাড়ির মাঝখানে এটা একটা পাকা বাড়ি তৈরি হচ্ছে। আর এই ঘরটা একটু মাটির দেয়ালগুলো একটু জল লেগে মাটির দেয়ালটা খসে গেছে। রাধাকৃষ্ণ, এই জায়গা, এই জায়গাটাও আরো ভালো। আসার আগে ওই জায়গাটা থেকে যেতে হবে, তারপরে আমাদের আজকে জায়গায় আমরা চলে যাব। ওইটা দিয়ে কি করবো, ওই জায়গাটা কিসের, সেটা ছবিটা এটা বিশ্ব ক্ষুদ্র বাজার, হস্তশিল্পের একটি বিপণন কেন্দ্র তৈরি হচ্ছে। 10 তারিখ থেকে এখানে একটা মেলার মতো বসবে। এই যে এটা গীতবিতান টাউনশিপ, এদিকে হচ্ছে ওয়েবল আইটি প্লাজা, এটাই গীতবিতান টাউনশিপের ভেতরের অংশ তৈরি হয়েছে। এগুলো হয়তো এরপরে বাণিজ্যিকভাবে চালু হবে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, আমরা চলে এসেছি হোটেল কোলামে। শান্তিনিকেতনে আগামী 2 দিন আমরা এখানেই থাকবো, এটাই আমাদের আস্তানা, হোটেল কোলাম।
আমরা ভেতরে ঢুকে যাচ্ছি, চলুন আমাদের সাথে। এক অদ্ভুত সুন্দর নান্দনিক একটি আবহ তৈরি করে রেখেছেন হোটেল কর্তৃপক্ষ, আমরা দেখে নিচ্ছি। এদিকে ক্যারাম এসবের খেলার ব্যবস্থাও রয়েছে। আর এটাই কি আপনাদের ডাইনিং? এখানে এটা ডাইনিং হল। তারপরে আমরা এবার চলে যাব, ওদিকে রুম রয়েছে। বেশ একটা সুন্দর স্কাল্পচার। এখানে ছোট একটি বসার জায়গা, সন্ধেবেলা বা যে কোনো সময় আড্ডা দেওয়ার জন্য। সব ফ্লোরেরই আলাদা আলাদা নাম রয়েছে। এটা যেমন সর্বমঙ্গলা, গ্রাউন্ড ফ্লোরটা। লবিতে অ্যালকোহল এবং স্মোকিং স্ট্রিক্টলি প্রহিবিটেড, খুব ভালো, এটা একটা বিষয়। আর ফার্স্ট ফ্লোরের রুমগুলোর নাম রয়েছে বর্ণমালা। এটাই আমাদের রুম, এটাই আমাদের রুম। আমরা যাচ্ছি সোনাঝুরি হাট। গাড়ি দরকার হচ্ছে। সোনাঝুরির হাট আজকে এখানে বন্ধ, তাই মানুষের তৈরি হাট আমাদের আজকে আর দেখা হচ্ছে না। আমরা প্রকৃতির এই হাটকে দু চোখ মেলে উপভোগ করলাম বেশ কিছুক্ষণ। সোনাঝুরি ঘুরে এখন আমরা আবার বিশ্বভারতী চত্বরে। বিশ্বভারতীকে শীতের নরম আলোয় আমরা দেখে নিচ্ছি। আমরা শান্তিনিকেতনের রবীন্দ্র মিউজিয়ামে ঢুকে পড়েছি। আমরা এখন রবীন্দ্র মিউজিয়ামের ভেতরে চলে এসেছি। এই যে রবীন্দ্র মিউজিয়াম, এটার মধ্যে নিচে হচ্ছে এদের অফিস বিল্ডিং, এখানে যাওয়া যায় না। সে তো এই মিউজিয়ামের বিস্তৃত বনভূমি রয়েছে, অনেক পুরনো পুরনো গাছ রয়েছে। আর এই দিকটায় রয়েছে মিউজিয়াম এবং অফিস ঘর। আমরা চলুন ওই দিকটাতে আমরা এবার দেখব মিউজিয়ামের এই দিকটা। রবীন্দ্র মিউজিয়ামের এটাই হচ্ছে প্রবেশ পথ। আমরা এদিক দিয়ে যাব, জুতো খুলে রেখে যেতে হয়, এখানকার নিয়ম। আমরা ভেতরে সম্ভবত ছবি তোলা নিষেধ। আমরা চলুন আমরা ভেতরে যাই, দেখি কি আছে। ছবি তোলার সুযোগ থাকলে অবশ্যই ছবি তুলে সেগুলো আপনাদের জন্য থাকবে। ভীষণ মিনিংফুল একটি স্কাল্পচার। এই যে একটি মানুষের শরীর, সে নিজেই ধনুক এবং তার শিলার একটি অংশ হয়ে সে নিজেকে তীর হিসেবে ছুঁড়ে দিচ্ছে। এই যে উত্তরায়ণের আরেকটি বিল্ডিং, এখানে রবীন্দ্রনাথের ব্যবহারের আরও কিছু জিনিস সংগ্রহ করা রয়েছে। রবীন্দ্রনাথের ব্যবহারের সেই মোটর গাড়িটি, আমরা সেদিকটাতেই যাচ্ছি। এই সেই মোটর গাড়ি যেটায় করে রবীন্দ্রনাথ যাতায়াত করতেন। বেশ বড়সড় গাড়ি, আমাদের এটাকে এসইউভি বলা যেতে পারে। একটি পাতকুয়ো, এখান থেকে জল উঠত। পরে সম্ভবত
নলবাহিত জল, এই যে ট্যাঙ্ক, একটা ওভারহেড ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল, এখান থেকে জল সব জায়গায় সাপ্লাই হতো। উত্তরায়ণে এরকম অনেকগুলো বাড়ি রয়েছে যেগুলো রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত। ছাপানোর মেশিন, কোণার্ক নাম দিয়েছেন রবীন্দ্রনাথ এই বাড়িটির, এবং এই বাড়িটিতে নানান রকম আসবাবপত্র পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছিল এবং বিভিন্ন আর্কিটেকচারাল যে গবেষণা সেগুলো হয়েছিল এই বাড়িটি থেকে। এই যে বিভিন্ন রকম চেহারার এই বাড়িগুলো, আকার এক একটির এক এক রকম। শ্যামলী এটির নাম। এই বাড়িটির নাম কোণার্ক। রবীন্দ্রনাথ এইখানে অনেক সিমেন্টের স্ট্রাকচার এবং অন্যান্য আসবাবপত্র তৈরি করেছিলেন, এখানে গবেষণা করেছিলেন কীভাবে অন্য রকম আসবাবপত্র, এবং বিভিন্ন বিল্ডিংয়ের যে তার সমতল থেকে মাটি থেকে তার উচ্চতা কিন্তু এক একটা এক এক রকম। আর এইখানে এটি একটা মানে বাড়ি ছিল, খড়ের ঘর। পরে রামকিঙ্কর বেজ মহাশয় উনি এই বাড়িটি মাটি দিয়ে তৈরি করেছেন এবং সামনে যে সাঁওতাল মূর্তি রয়েছে এটা রামকিঙ্কর বেজের পরিকল্পনা। এবং অদ্ভুতভাবে স্ট্রাকচার, দরজাগুলো শেপ কিন্তু আয়তকার নয়, একটু অন্যরকম। এটার মধ্যেও কিন্তু এই ঘরগুলো কিন্তু সবগুলো কিন্তু রবীন্দ্রনাথের সময় বানানো হয়েছে স্থাপত্যের একটা বিশেষ গবেষণা হিসেবে, যে এক একটা এক এক রকমভাবে তৈরি করা হয়েছিল যে, এবং তার মধ্যে গবেষণা ছিল এখানে যেমন আসবাবপত্রের উপর অনেক গবেষণা হয়েছে। তো এরকমভাবেই আরও অনেকগুলো ঘর আছে, চলুন আমরা এদিকটা দেখতে থাকি। এই বাড়িটি হচ্ছে পুনশ্চ, দেখুন এই বাড়িটির স্ট্রাকচার কিন্তু আবার সম্পূর্ণ অন্যরকম অন্যান্য বাড়িগুলোর তুলনায়। উদিচি এই বাড়িটির মধ্যে আবার একটি অন্যরকম স্ট্রাকচার। এই যে উদিচি, এটা রবীন্দ্রনাথের জীবদ্দশার একদম শেষের দিকে তৈরি একটি বাড়ি। প্রথমে এটি একতলা ছিল, তারপরে দোতলা করা হয়, কিন্তু ওনার শারীরিক কারণে, ওনার নামার সমস্যার জন্য পরে উনি একতলার ঘরেই থাকতেন, ওপরে ওনার বেশি থাকা হতো না। এবং এখানকার স্থাপত্যে কিন্তু একটি অন্যরকম বৈশিষ্ট্য রয়েছে, যে এই যে জাফরি এবং জানলাগুলো, জাফরি কাটা জানলা, এটার সঙ্গে কিন্তু একটু প্রাচ্যের এই যে আমাদের যে সমস্ত মসজিদের যে জানলাগুলো থাকে সেগুলোর অনেকটা বৈশিষ্ট্য রয়েছে, যা কিন্তু আমরা অন্যান্য বিল্ডিংয়ে দেখিনি। নেমে এসছে আমাদের এবার মিউজিয়াম থেকে বেরোনোর পালা। শেষবারের মতো রবীন্দ্রনাথের এই বাসস্থান, উত্তরায়ণের এই ঘর বাড়িগুলোকে আরেকবার চোখ বুলিয়ে নেওয়া। এটি একলা তাল গাছ, আর এদিকটায় গোলাপ বাগান। আমরা শান্তিনিকেতনের উপাসনা গৃহের একটি পাশের অংশে রয়েছি। ওই যে এপাশ থেকে দেখা যাচ্ছে উপাসনা গৃহ, আমরা ওই সামনেটায় যাব এবার। এই যে উপাসনা গৃহ, যেটাকে কাচের মন্দিরও বলা হয়। এই যে ব্রহ্ম মন্দির উপাসনা গৃহ, এটি বুধবার একমাত্র সাধারণের উদ্দেশ্যে খোলা হয়। সকাল 6টা থেকে উপাসনা চলে। বেলজিয়ান কাচের তৈরি এই উপাসনা গৃহ, অপূর্ব সুন্দর কারুকার্য খচিত। দূরে দেখা যাচ্ছে তাল গাছের মাথা, তো তালধ্বজ। আলোর মালায় সেজে উঠেছে আমাদের হোটেল কোলাম। এক অদ্ভুত নান্দনিকতার ছোঁয়া রয়েছে এই হোটেলের সমস্ত সাজসজ্জায়। এমন অনুষঙ্গই এক অন্যরকম তৃপ্তি যোগায় রাত্রি যাপনে এরকম একটি স্থানে। সকালের অল্প আলো আর একটু কুয়াশা মাখানো এই সেই উপাসনা গৃহ, বেলজিয়াম কাচে মোড়া। বিশ্বভারতী অল্প অল্প করে জাগতে শুরু করেছে, রাস্তায় লোকজন
বেরিয়েছে। উপাসনা গৃহের পাশেই রয়েছে শান্তিনিকেতন গৃহ। এটি একমাত্র রবিবারই খোলা থাকে, অন্যদিন খোলা পাওয়া যায় না, তাই আমাদের আজকে এটা দেখা সম্ভব হলো না। এটা দেখতে গেলে ভ্রমণ পিপাসুদের শুধুমাত্র রবিবারই আসতে হবে। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, উনি প্রথম শান্তিনিকেতনে এই জায়গাটি নিয়ে বাড়ি তৈরি করেন এবং রবীন্দ্রনাথ প্রথম তার ছেলেবেলায়ও এইখানে এসেই উঠেছিলেন। এই সেই স্মৃতিবিজড়িত বাড়ি শান্তিনিকেতন গৃহ। এই সেই ছাতিমতলা, যেখানে রবীন্দ্রনাথ প্রায়শই বসতেন। সকালের রাস্তাঘাট পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু এই যে শুরু হয়ে গেছে। পরবর্তীকালে বেদিগুলো নির্মিত হয়। ছাতিমতলা ধ্যানের জায়গা। তলা সংলগ্ন এই বড় গেটটি দিয়ে ঢুকে যায় হচ্ছে এখানকার হস্টেল। সমস্ত বড় হস্টেলগুলোই এখানে রয়েছে। এই রাস্তাটি সাধারণের প্রবেশ নিষেধ। এই ভেতরের অঞ্চলগুলো সবই হস্টেল। আর এদিকে হচ্ছে উত্তরায়ণ প্রাঙ্গণ মিউজিয়াম। এটি বৃহস্পতিবার বন্ধ থাকে। একমাত্র বৃহস্পতিবার বন্ধের দিন আমরা কালকে বিকেলে দেখে নিয়েছি মিউজিয়ামটি। সেই স্কাল্পচারটির নাম মালঞ্চ। রবীন্দ্রনাথ তার এক কন্যার খুব প্রিয় ছিল ফুল গাছ, তার জন্য এই বাড়িটি উনি নির্মাণ করেছিলেন এবং এখানে প্রচুর নানা রকম প্রজাতির ফুলের গাছ এখানে কিন্তু লাগানো আছে। এখানে সাধারণত প্রবেশ নিষেধ, কিন্তু আমরা বাইরে থেকে যতটুকু দেখলাম বা একটু কি দিয়ে, বিশ্বভারতীর এটা নাট্য প্রাঙ্গণ। বিশ্বভারতী নাট্যঘর এইভাবে রয়েছে। অধ্যক্ষর অফিসে এটি। আর এইদিকে হচ্ছে ক্যাম্পাস। কলা ভবন, সাধারণের প্রবেশ নিষেধ ছাত্রছাত্রীরা ছাড়া। এই যে আরেকটি স্কাল্পচার, এখানে ছাত্রছাত্রী ছাড়া বা বিশেষ সরকারি কাজ ছাড়া এখানে প্রবেশ নিষেধ, এটুকুই দেখা যাচ্ছে। আর বেশি ভেতরে আমাদের ঢোকার তো পারমিশন নেই, তো আমরা এটুকুতেই এখানে থেমে যাচ্ছি। বিশ্বভারতীর রাস্তায় টোটোর দাপটে এখনো টিকে আছে একখানি রিক্সা। আমরা দেখে নিই তারও ভঙ্গুর দশা কালের নিয়মে। অ্যান্টিলাইটে অপূর্ব লাগছে স্কাল্পচারটিকে। এক মুক্ত জীবনের উল্লাস। ভেতরে এটা খুব সুন্দর ইনস্টলেশন। কেউ ওঠে না, হয়তো সে সম্ভবত সওয়ারি সে নিজেই। রিক্সার এমনই একটি অবস্থা। ওই যে দূরে চলে যাচ্ছে এক কাপ চায়ের প্রত্যাশায়। সে এক কাপ চা চেয়েছে আমার কাছে, দেখা যাক ওর সাথে একটু চা খাই। এই বাড়িটি আরেকটি স্মৃতি বিজড়িত। এই সেই বহু স্মৃতি বিজড়িত প্রতীচী অমর্ত্য সেনের বাড়ি। তার জীবনের অনেকটা সময় এখানে কেটেছে। ভেতরে প্রবেশ নিষেধ, তাই আমরা এখান থেকে এর ছবিটি নেব। পরিচর্যার কাজ করছেন একজন মহিলা। এই প্রতীচীর উল্টো দিকেই রয়েছে
কৃষি এবং ইকোনমিক্সের গবেষণা কেন্দ্র, অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার, কৃষি ও অর্থনীতি গবেষণাগার। ভবন ক্যাম্পাস এখান থেকে শুরু। এটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম বিভাগ। ক্যাম্পাস এখান থেকে শুরু হয়ে গেল। কাজ করছিল রাস্তা পরিষ্কারের কাজ, ওরা এখন কাজ করে ফিরে যাচ্ছে। এটি শ্রীপল্লী ছাত্রাবাস বয়েজ হোস্টেল। এই সেই তালধ্বজ, পুরনো তাল গাছটি এটি সংরক্ষণ করে রাখা হয়েছে। এটাই পৌষ মেলার মাঠ, বিস্তীর্ণ এলাকা। এটা সৃজনী শিল্পগ্রামে লাইন পড়েছে, এটা মনে হয় কোনো কিন্তু লাইন কি এত দেখছি আমরা, ভেতরে যাই। নাচ শুরু হয়ে গেল নতুন বছরের। আচ্ছা, এই যে এখানে সৃজনী শিল্পগ্রামের কতগুলো মুরাল রয়েছে আমাদের দেশের আদিবাসী সম্প্রদায়ের, যেসব বীর বিপ্লবী, বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক, সিধু কানু, বিরসা মুন্ডা। সৃজনী শিল্পগ্রামের এই একটি বৈশিষ্ট্য, সবসময় নানান রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড চলতেই থাকে এখানকার আকাশে বাতাসে। কালচারাল অ্যাক্টিভিটিস প্রতি মুহূর্তে। ওইদিকে আদিবাসী নৃত্য চলছে। বাংলার মাটির ঘর, বাংলার আদি যাতায়াত ব্যবস্থা এবং একজন নববধূ পালকি চড়ে যাচ্ছেন, তেমনই একটি মিউরাল তৈরি করা হয়েছে। ঘরের কিছু প্রতিরূপ এখানে তৈরি করা হয়েছে। এই যে যেমন এটা পারম্পরিক ঘরের একটি প্রতিরূপ, এটি আরেকটি বাড়ির প্রতিরূপ। এখানে পটচিত্রের সম্বলিত একটি ঘর। হ্যাঁ, সেটাই তো দেখে। বিহারের গ্রাম্য ঘরের একটি প্রতিরূপ এখানে তৈরি করা হয়েছে। আমরা চলে এসেছি কঙ্কালীতলা শক্তিপীঠে।
শান্তিনিকেতন থেকে প্রায় 8.5 কিলোমিটার দূরে এই কঙ্কালীতলা শক্তিপীঠ। আসুন আমরা দেখে নিই। আর সমস্ত শক্তিপীঠের মতোই এখানে পুজো, প্রসাদ, দোকান এবং অন্যান্য অনুষঙ্গ একই রকমভাবেই আছে। তবে প্রাঙ্গণটি বেশ উন্মুক্ত, সবুজে ঘেরা। এটাই এর বৈশিষ্ট্য। বাউল গান গাইছে, বাঁশুড়িয়া বাঁশি বাজাচ্ছে, আর দোকান, ছোট ছোট দোকানের পসরা, এই সব মিলিয়ে একটু অন্যরকম বিষয় তো আছেই কঙ্কালীতলার এই শক্তিপীঠে। মন্দিরের পাশেই এরকম দোকানের পসরা রয়েছে। দোকানিরা বসেছে নানান রকম পসরা নিয়ে। আর ওইদিকে আদিবাসী নৃত্য, লোকনৃত্য চলছে। কালীতলা মন্দিরে এই যে পুজোর ভক্তদের ভিড়। আর এখানে মায়ের আর একটি মন্দিরের স্থল। আর এই যে একটি পুকুর রয়েছে, এই যে একটি পুকুর। সমস্ত সতীর পিঠেই একটি করে জলাশয় বা কুণ্ড থাকে, এখানেও ঠিক তেমনই আছে। বল্লভপুর ডিয়ার পার্ক, এই এন্ট্রি, টিকিট কাউন্টার। টিকিট যদিও কিছু নেওয়া হয় না, অনলি আই কার্ড দেখিয়ে এখানে এন্ট্রান্স নিতে হয়, কোনো নির্ধারিত টিকিট। আমরা এখানকার ডিয়ার পার্কে ঢুকছি, বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বোলপুর রিজার্ভ ফরেস্টের এটা পার্ক। এখানে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু এখানে সমস্ত যারা ভিজিটার্স তাদের যে কোনো আইডেন্টিটি প্রুফ যা যা আছে ভ্যালিড, সেগুলো লাগে। এখন আমরা ভেতরে ঢুকিনি, আরেকটু ঢুকতে হবে। এখানে কিন্তু এই যে যেগুলো রয়েছে, এখানে কোনো রকম খাবার নিয়ে কিন্তু আপনারা আসবেন না, তাহলে খাবার ফেলে রেখে যেতে হবে। এবং কোনো রকম প্লাস্টিকের ইউজেস প্রহিবিটেড। আমরা এবার এই এন্ট্রি নিচ্ছি পার্কের ভেতর। অন্যান্য যেরকম রিজার্ভ ফরেস্টে যা হয় সেই গ্রিন কালারের এসেন্সটা এখানেও আছে, সমস্ত রিজার্ভ ফরেস্টে। পরের ব্লগে দেখা হবে। চলুন, ভালো থাকবেন সবাই।